বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। ভোটার কার্ড ভেরিফিকেশন বা আপনাদের এসআইআর এই কথাটি আপনারা প্রত্যেকেই শুনেছেন। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত জুন মাসের দিকে নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল যে যেহেতু এই বছরের শেষের দিকে বিহারে ইলেকশন রয়েছে, তাই সেখানে এসআইআর করা হবে বা ভোটার ভেরিফিকেশন করা হবে। ইতিমধ্যে কাজ চলছে, আর তারই মধ্যে মামলা করছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে মামলা জমা পড়েছে। সেখানে বিষয়টি দাবি করা হয়েছে যে জন্ম সার্টিফিকেট এই সমস্ত আপনাদের নথিগুলো পাওয়া বা মিলানো অনেকটা কঠিন, যার কারণে অল্টারনেটিভ অন্য কোনো নথি দিয়ে প্রমাণ করা যায় কি না যে আপনি ভারতের নাগরিক, এই বিষয়টি দেখা বা বিভিন্ন সেখানে কথোপকথন হয়েছে। আমরা একটু পরে সেই দিকে আমরা যাব। তার আগে আপনারা অবশ্যই মনে রাখুন, আধার কার্ড, ভোটার কার্ড, পাশাপাশি রেশন কার্ড এই সমস্ত নথি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কি না, ইতিমধ্যে কী আপডেট এসেছে। পাশাপাশি আমাদের রাজ্যে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। বিহারের মতো করে আমাদের রাজ্যেও চালু হতে চলেছে এসআইআর বা ইতিমধ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটাকে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস রাখতে লাগবে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কাজে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কেননা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন, অগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। ভোটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা যেটাকে শর্টকাটে বলা হচ্ছে এসআইআর এর কাজ ইতিমধ্যে শুরু করেছে কমিশন। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, আপনাদেরকে একটু আগেই বললাম। আগামী 28শে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ এই মাসেরই কিন্তু 28শে জুলাই যে মামলা করা হয়েছে যে বিষয়গুলি নিয়ে তার কিন্তু শুনানি হবে। সেই শুনানিতে কি রায় আসে সেই দিকেও নজর থাকবে। অবশ্যই আপনারা ভিডিও পাবেন, তাই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন। দেখুন কি বলেছে, ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তো এটি কিন্তু দেশব্যাপী বিভিন্ন রাজ্যে কি হবে না হবে সেটি নিয়ে কিন্তু কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। তো এই দিকে কিন্তু নজর রাখবেন। এবারে কি বলা হচ্ছে দেখুন, বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও যে এই পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিল কমিশন। তবে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না। পিটিআই জানিয়েছে আগামী মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগী হয়েছে কমিশন, অর্থাৎ আমাদের রাজ্যের কথা বলা হচ্ছে। সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে কর্মীরা রয়েছে ইলেকশন কমিশনের আওতাধীনে যারা কাজ করেন সেই সমস্ত কর্মীরা কিন্তু সক্রিয়ভাবে ইতিমধ্যে তাদের কাজ করতেছে বা ইতিমধ্যে সক্রিয় হচ্ছে। এবারে বলা হচ্ছে কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বর্তমান সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ অনেকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ আমাদের রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও একজন এই নির্বাচন কমিশনের যে পদক্ষেপ তার বিষয়ে কিন্তু ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে। মামলা করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এছাড়াও কমিশনের বিহারে ভোটার তালিকা সংশোধনীর কাজ গত শুনানিতে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ সংশোধনীর যে কাজ হচ্ছে বর্তমানে সেখানে স্থগিতাদেশ দেওয়ার ব্যাপারে কোনো রকমের কিন্তু শীর্ষ আদালত কোনো রায় দেননি। অর্থাৎ বর্তমান যেরকমভাবে বিহারের যে কাজ চলছে সেরকমভাবেই চলছে। তবে আগামী 28শে জুলাই এর কিন্তু একটি শুনানি রয়েছে। সেই শুনানিতে কি বলে সুপ্রিম কোর্ট সেটা আপনারা জানবেন। তবে এর আগে সুপ্রিম কোর্ট কি বলেছিল এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে সেটাও আজকের এই ভিডিও একটু পরেই জানতে পারবেন। প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হলো কমিশন। এবার দেখুন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে সংশ্লিষ্ট রাজ্যের শেষ এসআইআরের সময় প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে। অর্থাৎ এখানে একটি বিষয় খুবই মনোযোগ দিয়ে দেখার বা বোঝার, মানে যে রাজ্যে শেষবার লাস্ট এসআইআর হয়েছে ওই এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে সেই প্রকাশিত লিস্টগুলো কিন্তু প্রকাশ করতেছে। দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে। সেই বছরের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। অর্থাৎ এটি সরাসরি মানে পুরা আপনাদের ভারতবর্ষ থেকে দেখতে পারবেন না, মানে ওই রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের যে নির্দিষ্ট একটি ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম করা হবে। আর আমাদের পশ্চিমবঙ্গ কবে লাস্ট এসআইআর হয়েছে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন বলা আছে উত্তরাখণ্ডে 2006 সালে শেষ এসআইআর হয়েছিল।
ওই বছরের ভোটার তালিকা এখন সে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের শেষ যে সময় এসআইআর হয়েছিল ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের যে নিজস্ব দপ্তরের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হচ্ছে, আমাদের ক্ষেত্রেও কিন্তু হবে। যদিও সব রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করার বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। আগামী 28শে জুলাই সুপ্রিম কোর্টে শুনানির দিনেই দেশব্যাপী এসআইআরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত করতে পারে কমিশন। তো আগামী 28শে জুলাইয়ের পরে কিন্তু জানা যাবে যে কোন রাজ্যে কীভাবে কি করা হবে না হবে এই বিষয়ে কিন্তু জানানো হবে। এবারে দেখুন, চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া 2026 সালে পশ্চিমবঙ্গে, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলে ভোট রয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে কবে 2026 সালে কিন্তু হবে, তবে 26 সালে এপ্রিল থেকে মের দিকে। আমি বারবার একটি নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, এপ্রিল থেকে মের দিকে কিন্তু হওয়ার কথা বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যদিও ডিক্লেয়ার কোনো হয়নি। এবারে বলা আছে, দেখুন সামনে এতগুলি নির্বাচনের মুখে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বস্তুত 25শে জুলাইয়ের মধ্যে বিহারে ভোটার তালিকার সংশোধনের কাজ সেরে ফেলতে চায় কমিশন। বিহারে ভোটারদের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে, তা পূরণ করে নথি সহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। নথি হিসেবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র। এখানে একটি কথা ভালো করে মনোযোগ দিন, আগে নির্বাচন কমিশন যা বলেছিল সেটি কিন্তু এখনও বহাল রয়েছে। নির্বাচন কমিশন কি বলেছে কি না, যে আপনাদের এই ফর্মের সঙ্গে কী কী নথি দিতে হবে, এখানে বলা আছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র, আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হবে না। মানে নির্বাচন কমিশন আগে যেটা বলেছিল যে আধার কার্ড এবং রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকমের বিবেচিত করা হবে না যে আপনি ভারতীয় একজন নাগরিক হিসেবে প্রমাণ দিচ্ছেন। সেক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্ম সার্টিফিকেট এবং আপনাদের বাবা মায়ের জন্মের শংসাপত্র আপনাদেরকে দিতে হবে, এমনটা আগেতে বলা হয়েছিল। তবে নিচের দিকে আরও বিশেষ কিছু কথা বলা হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে, এতেই আপত্তি তুলেছে বিরোধীরা। অভিযোগ, এর ফলে 3 কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারেন। অর্থাৎ আপনারা যদি একটু ভালো করে মনোযোগ দেন বা একটু যদি ভাবেন, দেখবেন গ্রাম্য এলাকায় কজনের বার্থ সার্টিফিকেট রয়েছে, নিজের তো দূরের কথা বাপ মায়েদের কীভাবে মেলানো সম্ভব। তো সেটাই হচ্ছে কথা, যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন কেন আবার তাদের নথি দিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে, প্রশ্ন তোলা হয়েছে এই বিষয়ে। আর এই নিয়ে কিন্তু এবারে মামলাও করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবার দেখুন নির্বাচন কমিশনের বক্তব্য, 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই। অর্থাৎ আমাদের রাজ্যের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি গত একটি নিউজে দেখেছি যে আমাদের রাজ্যের ক্ষেত্রে লাস্ট 2002 থেকে এসআইআর ধরা হবে, এমনটা দেখেছিলাম। কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম 1987 সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে। এখানে একটি ভালো একটি বোঝার বিষয়, দেখুন যত যার ডেট অফ বার্থ পিছনে, মানে এইদিকে সামনে ধরে নিন 1987 পরে তত, মানে 1987 বা 90, তাহলে এই দিকে কিন্তু একটু একটু করে হলেও বার্থ সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু 1987 সালের আগে ওই দিকে কীরকম করে সম্ভব, ওই দিকে কিন্তু অনেকেরই, মানে ধরুন 90% মানুষেরই নেই। তো এটাই কিন্তু বলা হচ্ছে যে 1987 সালের আগে জন্ম হলে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে, নির্বাচন কমিশন এমনটা বলছে। তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট 11টি নথি জমা দিতে পারবেন, এমনটা জানিয়েছে কমিশন। আর এই নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, বর্তমানে দেখতে পারেন যে ভিডিওর শেষে কিংবা আই বাটন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কি 11টি নথি চাওয়া হয়েছে এই নিয়ে আমরা ডেডিকেটেডভাবে ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এবারে কি বলা হয়েছে দেখুন, তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে। এছাড়া 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। এটা কীরকম যুক্তি আপনারা একবার দেখুন। বলা হয়েছে যে গত লোকসভা ভোটে যারা ভোট দিয়েছেন তারাও যদি 1987 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও আপনাকে এই সমস্ত নথি দিতে হবে, না হলে আপনারা কিন্তু ছাড় পাবেন না, এমনটাই বলা হয়েছে। পাশাপাশি 2004-এর পরে জন্ম হলে নিজের ও বাবা মায়ের দুজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। অর্থাৎ নিজের তো দিতেই হচ্ছে, প্লাস বাবা এবং মা যে এই ভারতে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে তারও কিন্তু জন্মের প্রমাণপত্র দিতে হচ্ছে, এমনটা নির্বাচন কমিশন আগে বলেছিল, সেটাই কিন্তু এখনও বহাল রয়েছে। তবে এখানে কি বলা আছে দেখুন, আপাতত কমিশনের কাজে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ এর আগে একটি জানা গিয়েছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি তারা জানিয়েছিল যে বর্তমানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে
যদি আমাকে বলা হয় তাহলে আমার বাবা মায়েরে আমি সেই রকমের ডকুমেন্টস দিতে পারবো না, এমনটা একটি আমরা সূত্র মারফত এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি, তারা বলেছে। তবে আদালত জানিয়েছে যদি 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয় তবে 28 জুলাইয়ের আগে শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। অর্থাৎ পয়লা সেখানে খসড়া তালিকা প্রকাশ করবে, অর্থাৎ কাদের নাম বাতিল গেল কাদের নাম উঠলো, সেখানে যদি কারোর কোনো আপত্তি থাকে সেখানে জানাতে পারবেন। পাশাপাশি সেগুলো আবার এডিট হবে, কারেকশন হবে, হওয়ার পর মানে মোট কথা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করবে। আর নভেম্বরে রয়েছে ইলেকশন। আর এবারে একটি এখানে বিশেষ কথা দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কি নির্দেশ দিয়েছিল যে আধার কার্ড ইপিক মানে ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এই সমস্ত যে নথিগুলো সেগুলো মানে বিবেচনা করে দেখবেন যে এগুলো নথি মানে প্রয়োজন আছে কিনা, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। এক্ষেত্রে রেশন কার্ড, আধার কার্ড এছাড়াও ভোটার কার্ড দিয়ে কি আপনি ভারতীয় নাগরিক এটা কি প্রমাণ করতে পারবেন? তো এই নিয়ে 28 জুলাই কিন্তু ফাইনালি কি শুনানি হয় সেদিকে নজর থাকবে সমস্ত ভারতবাসীদের। তো আমরাও ওই দিন অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আশা করছি বর্তমান যা আপডেট ছিল সেই অনুযায়ী আপনাদেরকে সমস্ত তথ্য দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যা আপডেট আসবে সেই সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন।